স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আজ চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনের উদ্বোধন অধিবেশনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সকালে দেশটির উপপ্রধানমন্ত্রী ডিং জুই জিয়াং এর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে বুধবার বাংলাদেশ সময় বিকেল 4:15টায় 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনের হাইনান প্রদেশে পৌঁছান প্রধান উপদেষ্টা। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই এই সফরের লক্ষ্য। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। সেখানে কয়েকটি বিষয়ে চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুদেশের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহায়তা এবং রোহিঙ্গা সমস্যার সমাধান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। আগামীর বিশ্বে চীন হতে পারে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ, তাই বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদার করার লক্ষ্য ঢাকার। এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এমনও হতে পারে যে আগামী 10 বছরে চায়না হবে পৃথিবীর লার্জেস্ট ইকোনমি। হ্যাঁ, তো সেই জন্য উনি একটা ভিত্তিপ্রস্তর তৈরি করে দিতে চাচ্ছেন প্রফেসর ইউনূস, যাতে বাংলাদেশ এবং চায়নার মধ্যে একটা সুদৃঢ়, মজবুত, একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ হয়। খুব সকালে প্রফেসর ইউনূস রওনা দিবেন। বোয়াও ফোরামে এসে উনি প্রথম কাজটা হবে যে চাইনিজ এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার তার সাথে একটা মিটিং। এর পরে উনি বোয়াও ফোরামে এশিয়া এবং এমার্জিং ইস্যুগুলো নিয়ে একটা 7-8 মিনিটের উনি একটা স্পিচ দিবেন। সময় যত যাচ্ছে ততই যেন বিভিন্ন ইস্যুতে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকার এবং এনসিপি নেতাদের মাঝে। এমন মত রাজনৈতিক সচেতন মানুষের। তারা বলছেন দেশের প্রয়োজনে সবার উচিত ঐক্যবদ্ধ থাকা। তবে এই দূরত্বের কথা অস্বীকার করে নেতারা বলেন পতিত স্বৈরাচারের ইস্যুতে দ্বিমত নয়। আর সরকার বলছে আওয়ামী লীগ ইস্যুতে সব রাজনৈতিক দলের সিদ্ধান্তই বাস্তবায়ন করতে চায় তারা। গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের আহ্বানে সাড়া দিয়েই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 7 মাসের বেশি সেই সম্পর্কের টানাপোড়েনের শুরুটা হয় রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে। সবশেষ আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে আবারও স্পষ্ট বিভেদের আভাস সরকার ও এনসিপি নেতাদের মাঝে। 20 মার্চ প্রধান উপদেষ্টার এক মন্তব্যের পরে বিক্ষোভে উত্তাল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলন ডেকে ক্ষোভ জানায় জাতীয় নাগরিক পার্টি। আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বিষয়টি নিয়ে খোলা মনে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অবশ্যই দূরত্ব তৈরি হচ্ছে, এখানে দূরত্ব কিছুটা তৈরি হচ্ছে, এটা দৃশ্যমান দেখা গেল। সত্যিকার অর্থে আমি মনে করি দূরত্ব আছে ওদের ভিতরে, কারণ ওরা যায় ডক্টর ইউনূসে। আমরা চাচ্ছি যে বাংলাদেশে আমরা যারা আছি প্রত্যেকটা রাজনৈতিক দল তারা সবাই দেশের উন্নয়নে কাজ করবে, সবাই একমত হয়ে থাকবে। দুই পক্ষ যদি একসাথে না থাকে তাহলে বাংলাদেশ যেটা চাচ্ছে ওটা বাংলাদেশ এটা পাবে না। তবে আওয়ামী লীগ ইস্যুতে দ্বিমতের বদলে ঐক্যমত রয়েছে বলে দাবি করে এনসিপি নেতা। এই অভ্যুত্থান যেই রাজনৈতিক দলটিকে পতিত করেছে এবং এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমি বরং ঐক্য দেখি। প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে সব রাজনৈতিক দলের ঐক্যমতের সিদ্ধান্তই নৌকার ভাগ্য নির্ধারণ করবে। নিষিদ্ধের বিষয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা নিজস্ব অবস্থান থাকতে পারে, আর অন্যান্য রাজনৈতিক দলও যদি তাদের রাজনৈতিক অবস্থানটা স্পষ্ট করেন তাহলে এই বিষয়ে আসলে সরকারের জন্য সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং সরকার আশা করে যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের ভিত্তিতে এক ধরনের সিদ্ধান্তে পৌঁছাবে, যাতে সরকার সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মত দ্বিমতের সৌন্দর্য রয়েছে, তবে অতিচর্চা রাজনৈতিক বিভেদ উস্কে দেয়। সংবাদ সম্মেলনে এক একজন এক এক রকম বক্তব্য দিচ্ছেন বা ফেসবুকে অনেক রকম পোস্ট করছে। এসব সত্ত্বেও আমার কাছে মনে হয় না যে আমরা কেউই, কোনো পক্ষই একটা প্রবল সংঘর্ষের জন্য প্রস্তুত। এটা নিয়ে অনেক বেশি আলোচনা করার সুযোগ নেই। আমি বরং যদি আলোচনা করি বরং আমরা দেশের ক্ষতি করব এবং দেশের অনেক বেশি অনৈক্য সৃষ্টির পথকে খোলাসা করে দেব। বিভেদ নয়, আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাজনৈতিক ঐক্য বেশি প্রয়োজন বলেও মত দেন ডক্টর মাহবুবুল্লাহ। আওয়ামী লীগকে রাখা নিয়ে তো বড় প্রশ্ন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
আজ পবিত্র শবে কদর বা সৌভাগ্যের রজনী। ইসলাম ধর্মমতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল এই রাতে। কোরআন তেলাওয়াত, দোয়া ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে বরকতময় রাতটি অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানে মহিমান্বিত রাত শবে কদর। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল মহাগ্রন্থ আল কোরআন। হাজার মাসের চেয়েও উত্তম এই রাতে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে মাশগুল থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। সাধারণত ২৭শে রমজান শবে কদর পালন করা হলেও ইসলামী বিশেষজ্ঞদের মতে রমজানের শেষ ১০ দিনের যে কোনো বিজোড় রাতই হতে পারে শবে কদর। তাই ২১ থেকে ২৯ রমজানের প্রতিটি বিজোড় রাতেই বেশি বেশি ইবাদত করার তাগিদ ইসলামী চিন্তাবিদদের। আল্লাহ রাসূল বলছেন, তোমরা এই মহান রাত্রকে যদি পেতে চাও তাহলে তোমরা ২১তম রজনী অথবা ২৫তম রজনী অথবা ২৭তম রজনী অথবা ২৯তম রজনী, এই বেজর ৫টি রাত্রে তোমরা তালাশ করতে থাকো। আল্লাহ রাসূলের আমলের অবস্থা অনুযায়ী মনে হচ্ছে, এবং অনেকেই এটাকে সিদ্ধান্ত উপনীত হয়েছেন, হবেই এটা না, আশা করা যায় আল্লাহ ২৭তম রজনীতেই লাইলাতুল কদর দান করেন। এ রাতের ফজিলত ও ইবাদত নিয়েও জানালেন এই ইসলামী চিন্তাবিদ। হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, যে বরকত, আল্লাহ তাআলার কাছে যে প্রিয় হওয়া যায়, এই একটা রাত্র আল্লাহর কাছে তেমন প্রিয়। এবং এই রাতের সবচেয়ে বড় ফজিলত কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে কুঠি কুঠি ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে জমিনে আসেন। প্রত্যেকটা ইবাদতকারীর কাছে গিয়ে এই খবর পৌঁছান যে সালাম, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহর সন্তুষ্টি, ক্ষমা ও সৌভাগ্য লাভের জন্য রাত জেগে ইবাদত বন্দেগীর মাধ্যমে রাতটি কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানি করা গাড়ি ও তার যন্ত্রাংশের ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। ২রা এপ্রিল থেকে গাড়ি আর মে মাস থেকে যন্ত্রাংশের ওপর ঘোষিত শুল্ক আরোপ করা হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পের উন্নতিতে ভূমিকা রাখবে, পাশাপাশি দেশটিতে বিনিয়োগ করতে অন্যান্য দেশকে উৎসাহিত করবে বলেও মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বিশ্লেষকরা মনে করেন গাড়ি আমদানিতে শুল্ক কার্যকর হলেও যুক্তরাষ্ট্রে গাড়ি উৎপাদনের পরিমাণ কমে যাবে এবং মিত্র দেশগুলোর সাথে সম্পর্কের অবনতি ঘটবে। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।